মানে ওনারা তো আবার নর্থ মানে উত্তরপাড়া বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে। তো উত্তরপাড়া মানে হচ্ছে সেনাবাহিনী সেনানিবাস ক্যান্টনমেন্ট, যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি, আপনারা নজর রাখুন। কারণ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পুত্রবৎ এইসব ছেলেপেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না। দেশটা কারো বাপের না। 2024-এর জুলাই আগস্টে এই স্লোগানে চরম আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠলো 2024-এর 5ই আগস্টের পর, তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল 2025-এর মার্চে, যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদেরকে সেনাপ্রধান একেবারে পুত্র সম হিসেবে দেখেন এবং সেজন্য মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে এই পুত্র সমদের জন্য মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্য গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ দখল করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয়। এবং সেই গোপালগঞ্জ সফরে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ওয়াকারুজ্জামান তাদেরকে সাজোয়া যান পাঠিয়ে শুধু উদ্ধার করে নিয়ে আসেন তাই নয়, পুত্রদের সম্মান, প্রাণ, ইজ্জত রক্ষায় এবং পুত্রদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই। কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাপ থাকতে আর রাজি হচ্ছেন না। হাসনাত আব্দুল্লাহদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছুদিন ধরে পরিষ্কার, তাদের গলা নেমে আসায় আর তাদের একটা বিরাট বিচলিত বিপদগ্রস্ত অবস্থা দেখেও। যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার, দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার। আর বেদম মার দেবেন যে সেনা সদস্য, তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না, মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না, গলার রক ফোলানো এসব রাগী নেতারা, সেটাও এখন পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহরা বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে, কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে। কেউ কানেও তুলছে না তাদের এসব কথা, না ডক্টর ইউনূস, না সেনাপ্রধান, না অন্য কেউ, মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতি করছে না। এবার যে ঘটনা ঘটে গেছে, হাসনাত আব্দুল্লাহকে যে জন্য ক্যান্টনমেন্টের দ্বারস্থ হতে হয়েছে, হাসনাত আব্দুল্লাহদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন। হাসনাত আব্দুল্লাহ দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন, বলছেন 2024-এর 5ই আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ, তাদের জন্য গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। এবং হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্নও তুলছেন যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে, মানে এরাই হচ্ছেন তারা যারা আওয়ামী লীগের মিছিলের খবর পর্যন্ত কেন এখন মূলধারার মিডিয়া কিছু কিছু ছাপতে শুরু করেছে সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহর ফেসবুকেও এখনো আছে, কিন্তু তাদের একটা ছেলে গুম হয়ে গেছে এই খবরে কেন নীরবতা বুঝতে পারছেন না। দেখেন এই খবরে নীরবতা কারণ হাসনাত আব্দুল্লাহর বাপ পরিবর্তন হয়ে গেছেন, সেনাবাহিনীর আশীর্বাদ নাই। কার অঙ্গুলি হেলনে যে এত রক ফুলিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারছিলেন হাসনাত আব্দুল্লাহরা এটা বুঝতে পারেন নাই। মানে এমন উল্কার মতো তাদের উন্নতি হঠাৎ হয়েছে যে এই মেটিওরিক রাইজে তারা বুঝতে পারেন নাই যে মানে পায়ের তলায় কার কাঁধের উপর ভর করে তারা আসলে এত উঁচুতে উঠে গেছেন এত দ্রুত। তো সে কারণে এখন তিনি বুঝতে পারছেন না যে তাদের একজন সঙ্গী গুম। হ্যাঁ, 48 ঘন্টার বেশি সময় ধরে তিনি বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়ে বলেছেন, তার মানে ধারণা করা যায় মঙ্গলবার থেকে তিনি গুম। এবং এই গুমের খবরটি বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমে কেন প্রকাশিত হচ্ছে না এটা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, এই উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু মজার ব্যাপার দেখেন, মজা তো না, কৌতূহলোদ্দীপক ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এমনকি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এটা নিয়ে যে তারা বিরাট শোরগোল তুলবেন সেটারও তারা সাহস করতে পারছেন না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, নাহিদ, সার্জিস, ওই ডিম খাওয়া আক্তার সবাই জানেন কোথায় কিভাবে কেন বাংলাদেশে কেউ গুম হয়ে যেতে পারেন। হাসনাত আব্দুল্লাহ সে কারণে কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চেষ্টা করেছিলেন, কিন্তু তার বাপের শহর ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহকে ঢুকতে দেওয়া হয়নি। হাসনাত আব্দুল্লাহর কোনো ধারণা ছিল না বুধবারের আগে পর্যন্ত যে যেই ক্যান্টনমেন্টে অবাধে তারা যাতায়াত করেছেন, কথায় কথায় গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসে পড়েছেন এবং কোনো বৈঠক থেকে বেরিয়ে তাদের মন চেয়েছে তো বৈঠকের খবর ফাঁস করে দিয়েছেন, মার্চের
খবরটা তো মনে আছে যে মার্চে হঠাৎ করে ওয়াকার না হাসনাত স্লোগান উঠলো কখন, যখন হাসনাত তার ফেসবুক পোস্ট দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তিনি সহ 3 জনকে, এখনো কিন্তু আমরা জানি না কোন সে তৃতীয় জন, সার্জিস বলেছেন তিনি ছিলেন, তো হাসনাত স্ট্যাটাস দিলেন যে তিনি সহ 3 জন নেতাকে ওয়াকারুজ্জামান ডেকে বলেছেন যে শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, শেখ ফজলেনুর তাপস, এদের নেতৃত্বে তিনি নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে চান এবং হাসনাতদেরকে রাজি হতে হবে সেই রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে। আপনি ভাবুন যে সেই ঘটনার পরে তো এমন আলোড়ন তৈরি হলো যে পুরো বাংলাদেশে মানে রাজপথে শাহবাগে দিনের পর দিন স্লোগান চললো ওয়াকার না হাসনাত হাসনাত হাসনাত, মানে প্রায় মনে হচ্ছিল হাসনাত বুঝি বাংলাদেশের সেনাপ্রধান হয়ে বসবেন। এরপর থেকে তো মানে সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে তুই তোকারি থেকে শুরু করে তিনি ভারতের ল্যাসপেন্সার, ভারতের দালাল, ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন, কাজেই উত্তরে এই ভারতীয় সেনাপ্রধানকে সরাতে হবে কি বলা হয়নি। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা টের পান নাই যে এই ওয়াকারুজ্জামানের আশীর্বাদের হাতও তাদের মাথা থেকে সরে যেতে পারে। আর এমন এক সময়ে যখন তাদের এক সঙ্গী গুম হয়ে গেছেন এবং হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার লিখছেন যে গত 48 ঘন্টারও বেশি সময় ধরে, বৃহস্পতিবার লিখছেন, উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে। এখন হাসনাত আব্দুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছেন সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না, হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নিখোঁজও হয়ে যাওয়া শুরু করতে পারেন। এবং হাসনাত আব্দুল্লাহ লিখছেন 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। একজন রাষ্ট্র হিসেবে, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে, এ ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা। এবং সেই শক্তির উপর ভর করে 5ই আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা। এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে। এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে। এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি, সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই। হাসনাত আব্দুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই, মানে তারা গটগট করে ঢুকেছেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে মানে যেদিক দিয়ে কচুক্ষেত এন্ট্রি ক্যান্টনমেন্টে সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না, অবশ্যই তিনি ঢুকতে পারবেন। এবং আধা ঘন্টা 40 মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের, কোন সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না। সবাই একই কথা বলেন যে হাসনাত আব্দুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না। আর দেখেন তিনি কচুক্ষেত দিয়ে ঢুকতে চাচ্ছিলেন। আমরা সাধারণ মানুষ জানি, আমি যেগুলো খুব ক্যান্টনমেন্টের ভেতর যে আমি গেছি অনেক, ক্যান্টনমেন্টের ভেতর যে আমি চিনি সিভিলিয়ান একটা সাংবাদিক, একেবারেই সেটা সত্যি কথা নয়। কিন্তু কচুক্ষেতে হচ্ছে ডিজিএফআই এর অফিস, এই কথাও আমরা জানি, মানে পত্রিকায় পড়ে পড়েই জানি, মুখে মুখেই জানি। সেই এন্ট্রি দিয়েই তিনি ঢুকতে চেয়েছিলেন। তার মানে তিনি হয়তোবা সেই মায়ের ডাক যেমন গিয়ে দাঁড়িয়েছিল 5ই আগস্টের পর কচুক্ষেতের ডিজিএফআই অফিসের সামনে যে আপনাদের আয়নাঘরে যারা গুম আছে তাদেরকে ছেড়ে দেন। এখন পর্যন্ত অবশ্য কাউকে মানে ছাড়ার ঘটনা আমরা জানতে পারি নাই, গোলাম আজম এবং মীর কাসিমের ছেলে ছাড়া। তো সেই কচুক্ষেত দিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ ঢোকার চেষ্টা করলেন এবং তিনি ঢুকতে পারলেন না। এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান আই অন দ্য নর্থ গন টু কোয়াইট টু ফাস্ট। মানে ওনারা তো আবার নর্থ মানে উত্তরপাড়া বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে। তো উত্তরপাড়া মানে হচ্ছে সেনাবাহিনী, সেনানিবাস, ক্যান্টনমেন্ট। যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি, আপনারা নজর রাখুন। কারণ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পুত্রবৎ এইসব ছেলেপেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না। শুধু ওয়াকারুজ্জামান যোগাযোগ রাখছেন না তাই নয়, মিলিটারি পুলিশ পর্যন্ত তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। মানে সেনা সদর দপ্তরে ঢোকার যে যারা প্রহরা দেন তারা পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না। সেনা কর্মকর্তাদের কেউ তাদেরকে কোনো আশকারা দিচ্ছেন না, একটু ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে পরিস্থিতিটা ঠিক করবেন সেটাও বলছেন না। কারণ সেনাবাহিনীর ভেতরে মানে এই নিয়ে চরম ক্ষোভের জন্ম হয়েছে যে এই ছেলেপেলে
তাদের দিকে শুধু আঙুল তুলে কথা বলে তাই নয়, যখন তখন যে কোনো রকম মন্তব্য করছে যে এটা ভারতের ল্যাসপেন্সার বাহিনী, এসব বলে সমাবেশে বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মনে একটা সন্দেহ এবং ঘৃণা তৈরি করেছে সেনা সদস্যদের বিষয়ে। এবং সেনাবাহিনী যে স্বীকৃতি চেয়েছিল যে তারা আসলে অভ্যুত্থানের শেষ গোলটা দিয়েছে, সেনা অভ্যুত্থান ছাড়া সেনাবাহিনী যদি তখন শেখ হাসিনা সরকারকে অসহযোগিতা করবার পর্যায়ে না যেত, মানে তারা যদি একদিকে তো ওয়াকারুজ্জামান যে তিনি দেখছেন বলে তিনি যদি রাস্তাগুলো খুলে না দিতেন 5ই আগস্ট মার্চ টু ঢাকার দিন, তাহলে যে এই মানে এই অভ্যুত্থান, এই বিপ্লব হাসনাত সার্জিসদের সফল হতো না, সেনাবাহিনী যে তাদের সেখানে সঙ্গী ছিল সেই স্বীকৃতি তো তারা পানি নাই। তাদেরকে বরং শেখ হাসিনার দোসর, শেখ হাসিনা এবং ভারতের প্রেসক্রিপশনে এখনো চলছেন বলে এরা চিহ্নিত করছেন। কাজেই আশীর্বাদের হাতটা তারা তুলে নিয়েছেন, বিশেষভাবে নুরুকে পেটানোর পর যখন আবারও গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করেছেন এই নেতারা। কারণ তারা তখন মনে করেছেন নিজেরাও, এবং এই নেতাদেরকেও মনে করিয়েছেন যে যখন গোপালগঞ্জ থেকে তোমাদের জন্য মানুষ মেরে তোমাদের সাজোয়া জানে ভরে এনেছি তখন আমরা ভালো, আর যখন তোমাদের মব ঠেকাতে তোমাদের নেতার গায়ে হাত পড়েছে তখন আমরা খারাপ। এই সমীকরণও আর সেনা সদস্যরা মেনে নিতে রাজি হচ্ছেন না। হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টের দ্বারে দ্বারে ঘুরেছেন, ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন নাই। এখন তিনি নালিশ করছেন তার ফেসবুক পোস্টে যে খুব চুপ মেরে গেছে সেনা নিবাস এবং আপনারা নজর রাখুন। ক্যান্টনমেন্টের দ্বারে দ্বারে ঘুরে উত্তরের সঙ্গে সম্পর্কের অবনতি ভাবাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে, হাসনাত সার্জিসকে তো বটেই। কারণ এই আন্দোলনের অনেক নেতা যে এমনকি জুলাই আগস্টের একেবারে ঘোরতর সময়েও ডিজিএফআই এর সেফ হাউসে ছিলেন, বসে বিরিয়ানি খাচ্ছিলেন, এসব খবরও তো জানা ছিল আমাদের। তো এই অবস্থায় এখন যে আর কোনো বিপদে এই ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে কোনো সেফ হাউসে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না, সেটা যেমন হাসনাত সার্জিসেরা বোঝেন। এরপর কোনো অজানায় নিখোঁজ হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে। আর তাদের সঙ্গী সাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীব করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য। কাজেই সেনাবাহিনীর আশীর্বাদের হাত, সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া ওয়াকারুজ্জামানকে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থেই আতঙ্কিত করে তুলেছে হাসনাত সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এবার দেখা যাক ওয়াকার না হাসনাত, হাসনাত হয়ে উঠতে পারেন কিনা।